নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 2রা এপ্রিল মঙ্গলবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, কার ভয়ে কাকে খুশি করতে ইন্ডিয়া থেকে সরে গেলেন মমতা ব্যানার্জি, প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি, বাংলাসহ 6টা রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক বুথ, ভোট করতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন অ্যাডিশনাল সিইও। শুনানির জন্য আদালতে প্রবেশের মুখে বিস্ফোরক জেলবন্দি কেজরিওয়াল বলেছেন, মোদির গণতন্ত্র মানে অন্ধকারে দেশ। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন জুডিথ সুমিনওয়া। পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট তোষাখানা মামলায় ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে দেয়া 14 বছরের সাজা স্থগিত করেছে। চলতি এপ্রিল মাসেই আসন্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবি করবে ফিলিস্তিন। লেবাননের হিজবুল্লাহ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, সিরিয়ায় হামলার জন্য ভয়াবহ শাস্তি পাবে ইসরায়েল। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, শান্তিকামী মানুষের আন্দোলন বন্দুক দিয়ে থামিয়ে রাখা যায় না। তুরস্কে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে রিসেপ তাইয়েব এরদোগানের দলের বড় রকমের পরাজয় ঘটেছে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। কার ভয়ে কাকে খুশি করতে ইন্ডিয়া থেকে সরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। সোমবার বহরমপুরে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুরের সাংসদ এবং কংগ্রেস প্রার্থী এদিন প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেত্রীর বক্তব্যের। রবিবার নদিয়ার প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অল ইন্ডিয়ায় ইন্ডিয়া অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেওয়া, ভোটের পরে আমি দেখে নেব, কিন্তু বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। এখানে সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। এদিন অধীর চৌধুরী বলেছেন, আপনি নিজে বলছেন আপনি নিজে ইন্ডিয়া জোট তৈরি করেছিলেন, কেন আপনি ইন্ডিয়া জোট ভাঙলেন? কাকে খুশি করতে, কার হাত থেকে বাঁচতে? আমার প্রশ্ন আপনার কাছে থাকলো। ভয় প্রসঙ্গে জেলবন্দি ইন্ডিয়া শিবিরের 2 মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের উদাহরণ টেনেছেন অধীর চৌধুরী। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে ইডি। ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ইডি। প্রতিবাদে রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিশাল জনসভা করেছে বিরোধী দলগুলোর মঞ্চ ইন্ডিয়া। মমতার উদ্দেশ্যে অধীর চৌধুরী বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোট ভাঙেননি, হেমন্ত সোরেনও ইন্ডিয়া জোট ভাঙেননি, তাই তাদের জেলে যেতে হয়েছে। আর আপনি খোকাবাবুকে বাঁচাতে, ইডি সিবিআইয়ের হাত থেকে যাতে খোকাবাবু রক্ষা পায়, তার জন্য আপনি ইন্ডিয়া জোট ভেঙে আপনি মোদির দালালি করেছেন। উল্লেখ্য, তৃণমূল সাংসদ এবং মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। দীর্ঘদিন কেটে গেলেও অভিষেকের সংস্থার অন্যতম ডিরেক্টর সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠের নমুনা পরীক্ষা করে আদালতে রিপোর্ট এখনও পাঠায়নি কেন্দ্রের পরিচালনায় থাকা পরীক্ষাগার। অধীর চৌধুরী সরাসরি বলেছেন, বেইমানি করেছেন মমতা। সব জেনে ইন্ডিয়া জোটে গিয়েছিলেন কেন আপনি? ইন্ডিয়া জোটের নামকরণে এত উৎসাহ দেখিয়েছিলেন কেন? রাহুল গান্ধীকে নেতা বলতে গিয়েছিলেন কেন? তারপর বেরিয়ে আসার কারণটা কি? মানুষ এগুলো সব জানেন। ইন্ডিয়া জোটের সঙ্গে আপনি বেইমানি করেছেন। এর আগে সাগরদিঘির উপনির্বাচনের পরেও মমতা একা লড়ার ঘোষণা করেছিলেন। ইন্ডিয়ার অন্য দলগুলো আরএসএসের বিভাজনের মতাদর্শের নিন্দা করলেও মমতা কিন্তু নিশ্চুপ থেকেছেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে কলকাতার রাজভবনে তার সঙ্গে বৈঠক করেছেন, তবে কি নিয়ে আলোচনা খোলসা করেননি। সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি, বাংলাসহ 6 রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ
নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গে বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস অলোক সিনহা আর বিশেষ পুলিশ অবজারভার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অনিল কুমার শর্মাকে। সামনেই লোকসভা নির্বাচন, দেশ জুড়ে সীমান্ত এলাকাগুলোর পাশাপাশি বাংলা সীমান্তেও বাড়তি নজর রয়েছে নির্বাচন কমিশনের। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে কমিশন বাংলা সহ মোট 6টা রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগের কথা জানিয়েছে। এছাড়া পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। কোন রাজ্যে কোন পর্যবেক্ষক হিসাবে কাকে পাঠানো হচ্ছে বিজ্ঞপ্তিতে তা বিস্তারিত জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে বিশেষ পর্যবেক্ষক হচ্ছেন অবসরপ্রাপ্ত আইএএস অলোক সিনহা, আর বিশেষ পুলিশ অবজারভার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অনিল কুমার শর্মাকে। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এই 6টা রাজ্যে আপাতত বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে 4টে রাজ্যেই প্রথম দফা অর্থাৎ 19শে এপ্রিল ভোট, তার আগেই এই পর্যবেক্ষকদের নিয়োগ করা হলো। তাদের কাজ কি হবে, কিভাবে হবে, সবটাই বিস্তারিত জানিয়েছে নির্বাচন কমিশন। পর্যবেক্ষকরা সংশ্লিষ্ট রাজ্যের কমিশনের মূল অফিসে থাকবেন, সেখান থেকে প্রয়োজন মতো স্পর্শকাতর এলাকাগুলোতে যাবেন। সামগ্রিকভাবে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে সমন্বয় করবেন তারা। যেখানে যেদিন ভোট গ্রহণ, সেই সব লোকসভা কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচনী আধিকারিকদের কাজের উপর নজরদারির দায়িত্ব এই পর্যবেক্ষকদের। পরিস্থিতি বুঝে যে কোনো সময়ে তাদের থেকে রিপোর্ট চাইতে পারেন পর্যবেক্ষকরা। তারা রিজিওনাল অফিসার এবং নোডাল অফিসারদের মধ্যে তথ্য রিপোর্ট আদান প্রদান করবেন। তবে বিশেষ নজর থাকবে সীমান্ত এলাকায়। প্রথম দফা ভোটের 2 কেন্দ্র কোচবিহার এবং আলিপুরদুয়ার সীমান্ত এলাকা। তার মধ্যে কোচবিহার এমনিতেই অশান্তিপ্রবণ এলাকা, ফলে বাড়তি সতর্কতা থাকবেই। এছাড়া এই বিশেষ পর্যবেক্ষকরা জেলা প্রশাসন অর্থাৎ নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে নিয়মিত বৈঠকে থাকবেন। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক বুথ। ভোট করতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন অ্যাডিশনাল সিইও। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে মিনি টর্নেডো। প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়েছে ওই জেলায়। মৃত্যু হয়েছে 5 জনের, আহত বহু মানুষ। তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই ছুটে গিয়েছিলেন ঝড় বিধ্বস্ত এলাকায়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। প্রথম দফায় আগামী 19শে এপ্রিল নির্বাচন এই এলাকায়। প্রথম দফায় জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে নির্বাচন। হাতে বেশি দিন বাকি নেই। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়ঙ্কর ঝড়ের 24 ঘন্টার মধ্যেই জরুরি ভিত্তিতে বৈঠক সেরেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর। জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় নির্বাচন সম্পন্ন করতে কতটা প্রতিবন্ধকতা হয়ে উঠেছে এই ভয়াবহ ঝড় তা খতিয়ে দেখা হয়েছে। রাজ্যের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী বলেছেন, জলপাইগুড়ি জেলায় 11টা পোলিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। সারানোর কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলকে ওই বুথগুলো সারানোর নির্দেশ দেওয়া হয়েছে। গরমের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে, তাই কমিশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী জানিয়েছেন, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকবে বিভিন্ন পোলিং স্টেশনে। এছাড়াও গরমের হাত থেকে ভোটারদের রেহাই দিতে শেড করা হচ্ছে। প্রতিটা বুথে থাকবে মেডিকেল টিম। শুনানির জন্য আদালতে প্রবেশের মুখে বিস্ফোরক জেলবন্দি কেজরিওয়াল বলেছেন, মোদির গণতন্ত্র মানে অন্ধকারে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক করছেন না, দেশকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চ থেকে রামলীলা ময়দান সর্বত্র যখন মোদীতন্ত্র নিয়ে প্রশ্ন উঠছে, এমন এক আবহে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল বিরোধীদের আক্রমণ সরাসরি নিয়ে গিয়েছেন গেরুয়া শিবিরে। টিভি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী দাবি করতে পারেন ইডি সিবিআইয়ের উপর কারো কোনো নির্দেশ নেই। বাস্তবটা কিন্তু একেবারেই আলাদা, সেটা বুঝিয়ে দিয়েছেন কেজরিওয়াল। তার বিস্ফোরণ মামলা দিল্লির আবগারি নীতি নিয়ে হতে পারে, কিন্তু আমার জেলযাত্রার নেপথ্যে নির্দেশ রয়েছে নরেন্দ্র মোদীরই। ভোটের কাউন্টডাউনের সঙ্গে মোদী বিরোধী সুর চড়ছে মহাজোট ইন্ডিয়ার। নিশানায় আসছে এজেন্সির অতি সক্রিয়তা। দিল্লির মুখ্যমন্ত্রী তারই শিকার বলে অভিযোগ। সোমবার রাউস এভিনিউ কোর্ট নির্দেশ দিয়েছে তিহার জেলেই যেতে হবে কেজরিওয়ালকে। বিশেষ সিবিআই আদালতের বিচারক কাবেরী বাওয়েজা ইডির দাবি মেনেই দিল্লির মুখ্যমন্ত্রীর 14 দিনের
বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। আপাতত 15 এপ্রিল পর্যন্ত তাকে থাকতে হবে জেলের কুঠুরিতে। তিহারেই রয়েছেন মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, সঞ্জয় সিংয়ের মতো আম আদমি পার্টির মন্ত্রী এমপিরা। তাদের পাশে জেলের 2 নম্বর সেলে রাখা হবে কেজরিওয়ালকে। জেলে বসে 3টি বই পড়তে চেয়েছেন তিনি, রামায়ণ, গীতা আর সাংবাদিক নীরজা চৌধুরীর লেখা বই হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইড। তার সুগারের মাত্রা বেশি, তাই চেয়েছেন নির্দিষ্ট ডায়েটও। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন জুডিথ সুমিনুয়া। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকেদি দেশটার প্রথম নারী প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। গতকাল সোমবার কঙ্গোর প্রধানমন্ত্রী হিসাবে পরিকল্পনা মন্ত্রী জুডিথ সুমিনুয়ার নাম ঘোষণা করেছেন তিনি। অর্থনীতিবিদ জুডিথ সুমিনুয়া বিদায়ী প্রধানমন্ত্রী জিন মিশেল সামা লুকন্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। গত জানুয়ারিতে 2য় মেয়াদে কঙ্গোর প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ফেলিক্স সিসেকেদি। এরপর জাতীয় পরিষদে বড় ধরনের জোট গড়তে প্রক্রিয়া শুরু করেন তিনি। প্রধানমন্ত্রী নিয়োগ এবং সরকার গঠনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গতকাল সোমবার জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সুমিনুয়া বলেছেন, আমি আমার এই বিশাল দায়িত্ব সম্পর্কে অবগত। আমরা দেশের শান্তি এবং উন্নয়নের জন্য কাজ করব। গত ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সিসেকেদি 73.47% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে সহিংসতা এবং অস্থিতিশীলতার মধ্যে থাকা দেশটাতে বেশ শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যদিও বিরোধীদের দাবি নির্বাচনে জালিয়াতি হয়েছে। পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট তোষাখানা মামলায় ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে দেওয়া 14 বছরের সাজা স্থগিত করেছে। তবে অন্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাদের মুক্তি দেওয়া হবে না। পাকিস্তানের সাধারণ নির্বাচনের কয়েকদিন আগে 31 জানুয়ারি ইমরান খান এবং বুশরা বিবিকে তোষাখানা রেফারেন্সে সাজা দেওয়া হয় ইসলামাবাদের একটা আদালতে। রায়ে ইমরান খান এবং বুশরাকে 10 বছরের জন্য কোনো সরকারি পদে থাকতে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং প্রত্যেককে 78,70,00,000 রুপি জরিমানা করা হয়। এর একদিন পর তাদেরকে পরবর্তী ইদ্যতের সময়কালীন তাদের বিবাহ সম্পর্কিত একটা মামলায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে সরকারি গোপনীয়তা আইনের অধীনে প্রতিষ্ঠিত একটা বিশেষ আদালত রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের জন্য ইমরান খান এবং তার পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে 10 বছরের কারাদণ্ড দেয়। আদালতের নির্দেশ অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে রায় ঘোষণার পর বুশরা আদিয়ালা কারাগারে পৌঁছন। কিন্তু গভীর রাতে জারি করা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে ইমরানের বানিগালার বাড়িকে সাবজেল ঘোষণা করে তাকে সেখানে স্থানান্তর করা হয়। বানিগালার বাড়িতে বুশরা বিবির স্থানান্তর নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে, কারণ তিনি এবং ইমরান খান বাসভবনটাতে সাবজেল হিসাবে ঘোষণা করার জন্য কোনো আবেদন জমা দিতে অস্বীকার করেছেন। আগের শুনানিতে আদিয়ালা জেল প্রশাসন তাকে কারাগারে ফিরিয়ে নেওয়ার বিরোধিতা করেছিল। তারা দাবি করেছিল যে কারাগারে অতিরিক্ত ভিড় প্রাক্তন ফার্স্ট লেডির জন্য নিরাপত্তা হুমকির সৃষ্টি করেছিল। চলতি এপ্রিল মাসেই আসন্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবি করেছে ফিলিস্তিন। যুগের পর যুগ ধরে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবি করে আসছে ফিলিস্তিন। বিশ্বের বড় বড় দেশ এবং নেতাদের অনুরোধ করে আসছেন ফিলিস্তিনি নেতারা, কিন্তু এখনও সেই মর্যাদা পাননি তারা। পরিবর্তে শুধুমাত্র জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নিজ দেশে পরাধীন এই ভূখণ্ডকে। চলতি এপ্রিল মাসেই আবারও নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। আসন্ন এই বৈঠকেই জাতিসংঘের পূর্ণ সদস্যপদের দাবি করার কথা জানিয়েছে ফিলিস্তিন। সোমবার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে চলতি মাসে নিরাপত্তা পরিষদের ভোটের দাবি করেছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণের হার বৃদ্ধির মধ্যে এই পরিকল্পনার কথা প্রকাশ করলেন তিনি। মনসুর গণমাধ্যমকে বলেছেন, আগামী 18 এপ্রিল একটা মন্ত্রী পর্যায়ের বৈঠকে মধ্যপ্রাচ্য বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে নিরাপত্তা পরিষদ, তবে ভোটের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেছেন, 2021 সালে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে আবেদন করেছিল ফিলিস্তিন। সেই আবেদন এখনও পড়ে আছে, কারণ নিরাপত্তা পরিষদ কখনো ভোটের আয়োজন করেনি। আমরা এই মাসে নিরাপত্তা পরিষদে ভোটের জন্য আবেদন করব। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে চলমান যুদ্ধের
যুদ্ধের মধ্যে আবারও দ্বিরাষ্ট্রিক সমাধানের বিষয়টা আলোচনায় আসছে। দ্বিরাষ্ট্রীয় সমাধানের মূল কথা হলো ইসরায়েল এবং ফিলিস্তিন নামে দুটো স্বাধীন রাষ্ট্র পাশাপাশি অবস্থান করবে। কোনো দেশকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে হলে অবশ্যই নিরাপত্তা পরিষদের ছাড়পত্র লাগবে। নিরাপত্তা পরিষদ ছাড়পত্র দিলে বিষয়টা উঠবে জাতিসংঘের সাধারণ পরিষদে। 193 সদস্য বিশিষ্ট এই পরিষদে কমপক্ষে 2/3 ভোট দিলেই তবেই ওই দেশটা জাতিসংঘে প্রবেশ করতে পারবে। তবে এর যে কোনো পর্যায়ে ভেটো দিতে পারে ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকা যুক্তরাষ্ট্র। লেবাননের হিজবুল্লাহ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, সিরিয়ায় হামলার জন্য ভয়াবহ শাস্তি পাবে ইসরায়েল। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইসরায়েল সিরিয়ার দামেস্কেতে দেশটার কনসুলেট ভবনে হামলায় উচ্চ পর্যায়ের ইরানি বিপ্লবী গার্ডদের হত্যার জন্য ভয়াবহ শাস্তি পাবে। মঙ্গলবার হিজবুল্লাহ এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। হিজবুল্লাহ বলেছে, অবশ্যই শত্রুদের শাস্তি এবং প্রতিশোধ না দিয়ে এই অপরাধকে ক্ষমা করা যাবে না। গত 7ই অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ তার মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের সাথে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্তে গুলি বিনিময় করে যাচ্ছে। আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাজি রাহিমি সহ 7 জন আইআরজিসি সদস্য নিহত হয়েছেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, শান্তিকামী মানুষের আন্দোলন বন্দুক দিয়ে থামিয়ে রাখা যায় না। ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, পৃথিবীর ইতিহাস বারবার সাক্ষ্য দেয় যে শান্তিকামী মানুষের আন্দোলন বন্দুক দিয়ে কোনোদিন থামিয়ে রাখা যায় না। আমরা আন্দোলনে রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সোমবার 1 এপ্রিল বিকেলে গাজীপুর মহানগরীর টেকনগপাড়া সাগর সৈকত কনভেনশন সেন্টারে মহানগর বিএনপি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এইসব কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঈন খান আরও বলেন, 7ই জানুয়ারিতে সংসদ নয়, হয়েছে ডামি নির্বাচন। সেদিন দেশের 95% মানুষ বিএনপি সহ বিরোধী দলগুলোর আহ্বানে ভোট কেন্দ্রে না গিয়ে আওয়ামী লীগের প্রহসনের ভুয়া নির্বাচন বর্জন করেছেন। আওয়ামী লীগ বন্দুক, টিয়ার সেল, গ্রেনেড ইত্যাদি অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে আছে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তুরস্কে অনুষ্ঠিত স্থানীয় সরকারের নির্বাচনে রিসেপ তাইয়েব এরদোগানের দলের বড় রকমের পরাজয় ঘটেছে। তুরস্কে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে দেশটার প্রধান বিরোধী দল সর্ববৃহৎ শহর ইস্তাম্বুল এবং রাজধানী আঙ্কারায় জয়ী হওয়ার দাবি করেছে। 2 দশকের বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জন্য এটাকে সবচেয়ে বড় পরাজয় বলে মনে করা হচ্ছে। গত রবিবার ইস্তাম্বুলে 95% ব্যালটের গণনা শেষে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির মেয়র একরেম ইমামোগলু বলেছেন, তিনি এরদোয়ানের ক্ষমতাসীন দল একে পার্টির প্রার্থীকে 10 লক্ষের বেশি ভোটে পরাজিত করেছেন। সাবেক ব্যবসায়ী ইমামোগলু গতকাল তার হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় বলেছেন, যারা জাতির বার্তা বোঝেন না তারা পরিশেষে ক্ষতিগ্রস্ত হবেন। গতকাল রাতে ইস্তাম্বুলের 16 মিলিয়ন অর্থাৎ 1,60,00,000 বাসিন্দা যারা আমাদের প্রতিদ্বন্দ্বী এবং প্রেসিডেন্ট উভয়ের প্রতি বার্তা পাঠিয়েছেন। আঙ্কারায় সিএইচপির মেয়র মানসুর ইয়াভাস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারানোর দাবি করে এই ফলাফলকে দেশের শাসকদের জন্য একটা স্পষ্ট বার্তা হিসাবে উল্লেখ করেছেন। তুরস্কের 3য় বড় শহর ইজমিরেও এগিয়েছিল সিএইচপি। রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আনাদুলুর খবরে বলা হয়েছে, তুরস্কের 81টা প্রদেশের মধ্যে 36টাতে এগিয়েছিল সিএইচপি। এর অনেকগুলোই একে পার্টির শক্তিশালী ঘাঁটি। ফলাফলকে স্বাগত জানিয়ে আনন্দ উদযাপনে ইস্তাম্বুলে সমবেত হয়েছিলেন বিরোধী দলীয় হাজারো হাজারো সমর্থক। তারা এই সময় টর্চ জ্বালিয়ে এবং জাতীয় পতাকা নিয়ে আনন্দ উৎসব করেন। এদিকে প্রেসিডেন্ট প্রাসাদের বারান্দা থেকে দেওয়া ভাষণে এরদোয়ান তার দল দেশ জুড়ে প্রভাবশালী অবস্থান হারিয়েছে বলে স্বীকার করে নেন। সেই সঙ্গে বলেন, তিনি আত্মমূল্যায়ন এবং কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করবেন। তুরস্কের 2002 সাল থেকে শাসন ক্ষমতায় থাকা এই প্রেসিডেন্ট ভাষণে বলেছেন, আমরা আমাদের ভুল শুধরে নেব এবং ত্রুটি বিচ্যুতির প্রতিকার করব।